আচ্ছা, আজকে আমরা যে আলোচনার মূল টপিক, এখানে আমার আলোচনার মূল টপিকটা হচ্ছে তোমার কেমিস্ট্রির যে আমাদের মৌলের ধারণা ও রসায়নের গণনা, সেই চ্যাপ্টারটাকে। তো আমার এই মৌলের ধারণা ধারণা এবং রাসায়নিক গণনা, এটা আমার এসএসসি এইচএসসি দুই ক্ষেত্রেই কাজে লাগবে। তো আমি এইখানে তোমার আমার ক্লাসটাকে 10টি ভাগে বিভক্ত করছি। তো এই 10টি ক্লাসের একেবারে প্রথম জেনারেল ওয়ে থেকে একেবারে সলভ করে করে আগাবো, এবং এটার সম্পূর্ণ ওয়েটা যদি আমরা ফলো করি, আমাদের কাছে যতই হার্ড কোশ্চেন আসুক না কেন আমরা ইজি ওয়েতে সলভ করতে পারবো আশা করি। তো আমরা চলে যাই আজকে পার্ট ওয়ানে। পার্ট ওয়ানে আমার আলোচ্য টপিক হচ্ছে অণুর আণবিক ভর, তারপর মোলার আয়তন এবং আণবিক ভরের ভিতর যখন কয়টি উপাদান থাকতে পারে, এইগুলো নিয়ে আলোচনার বিষয়। তো আমরা ফার্স্টেই চলে যাই যে মৌলের আণবিক ভর জিনিসটা কি। এখন আমরা মৌলের আণবিক ভর বলতে বুঝি একটি অণুর সব পরমাণুর পারমাণবিক ভরের যোগফল, অর্থাৎ একটা অণুর সব পরমাণুর পারমাণবিক ভরের যোগফল। এইটা দ্বারা কি বোঝানো হয়? আমরা পানির অণু, এইখানে পানি কয়টা পরমাণুর সমন্বয়ে গঠিত? 3টে পরমাণুর সমন্বয়ে গঠিত। কি কি পরমাণু? যেমন হাইড্রোজেন ও অক্সিজেন, অর্থাৎ 2টা হাইড্রোজেন ও 2টা অক্সিজেন পরমাণু, একটা অক্সিজেন পরমাণুর সমন্বয়ে আমার পানির অণু গঠিত। তার মানে পানির অণুতে আমার পরমাণুর সংখ্যা কতটি? আমার পানির অণুতে আমি পরমাণুর সংখ্যা লিখতে আছি 3টি। তার মানে এই 3টা পরমাণুর পারমাণবিক ভরের যোগফলের সমষ্টি হয়েছে কি? আমার অণুর আণবিক ভর। অর্থাৎ এক বা একাধিক পরমাণুর সমন্বয়ে গঠিত হয় কি? আমার অণু। তাহলে এক বা একাধিক বললাম, যেমন এই ধরো হাইড্রোজেন H2, হাইড্রোজেন অণুটা আমার 2টা হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত হয়েছে। তার মানে এইখানে আমার কি দিকতে আছি? আমরা এখানে দিকতে আছি যখন 2টা হাইড্রোজেন পরমাণুর সমন্বয়ে একটা হাইড্রোজেন। তার মানে এখানে আমার কয়টা পরমাণু গঠিত হয়েছে? পরমাণু সমন্বয় একটা। আর এইখানে আমি দেখতে আছি যে 2 বা 2 এর অধিক বললাম, তার মানে এক বা একের অধিক। তার মানে এখানে হাইড্রোজেন আছে 2টা বা অক্সিজেন আছে 2টা পরমাণু, অর্থাৎ 2টা হাইড্রোজেন পরমাণু একটা অক্সিজেন পরমাণু। কিন্তু আমার স্পেসিফিক ভাবে কয়টা মৌল? এখানে 2টা মৌল। তারপর আবার চলো, ধরো আমরা একটা অ্যামোনিয়াম ক্লোরাইড, এইখানে বলো তো অ্যামোনিয়াম ক্লোরাইড যৌগে আমার অ্যামোনিয়াম ক্লোরাইড যৌগে কয়টা পরমাণু আছে? 5টি পরমাণু আছে? না, এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড যৌগে আমার মোট পরমাণু আছে 6টি। কিভাবে দেখো, নাইট্রোজেনের পরিমাণ 1, হাইড্রোজেনের পরিমাণ 4, ক্লোরিনের পরিমাণ 1। তার মানে আমার পরমাণুর সংখ্যা কয়টি? 4 আর 1 5 আর 1 6। কিন্তু আমার কয়টা মৌলের সমন্বয়ে গঠিত? কয়টা? 3টা। তার মানে আমার অ্যামোনিয়াম ক্লোরাইড মৌলটা কয়টার সমন্বয়ে গঠিত হইল? 3টা মৌলের সমন্বয়ে। কিন্তু আমার কয়টা পরমাণু? 6টা পরমাণু। এখন আমরা যদি বলি অ্যামোনিয়াম ক্লোরাইড অণুর পারমাণবিক ভর কত, তাহলে কি আমি শুধু এই 3টে মৌলের আণবিক ভরটা যোগ করব? না। তাহলে আমরা এখানে কি করব? তাহলে আমরা এখানে যোগ করব যে আমার নাইট্রোজেন আছে একটা, নাইট্রোজেন একটা আণবিক ভর, হাইড্রোজেন আছে 4টা, 4টা হাইড্রোজেনের আণবিক ভর কত, ক্লোরিন আছে একটা, একটা ক্লোরিনের আণবিক ভর কত, এইগুলো টোটাল যোগ করলে কি পাবো? আমি আণবিক ভর। অর্থাৎ আমি এখন বাস্তবিক উদাহরণে চলে যাই। ধরো তোমার বাবা তোমাকে দিয়েছে 10 টাকা, তোমার মা তোমাকে দিয়েছে 10 টাকা, তোমার বড় ভাই তোমাকে দিল 10 টাকা। এখন তোমার টোটাল কি তোমার কাছে 10 টাকা? না, টোটাল কয় টাকা? টোটাল তিনজনে যে কয় টাকা দিয়েছে ওই 3টা যোগফলের সমন্বয়ে আমার টোটাল টাকা চলে আসছে। তার মানে এইখানেও আমার যখন অণুর পারমাণবিক ভর জানতে চাবো, তখন আমার অণুটা যে কয়টা পরমাণুর সমন্বয়ে গঠিত ওই কয়টা পরমাণুর ভরের যোগফল হবে আমার কি? অণুর পারমাণবিক ভর। এখন আমার অণুর পারমাণবিক ভরের কেন প্রয়োজন? ঠিক আছে, অণুর পারমাণবিক ভরের কেন প্রয়োজন?
রাসায়নিক বিক্রিয়া বুঝতে, স্টকিওমিটি নিয়ন্ত্রণে, দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ে, প্র্যাকটিক্যাল কেমিস্ট্রিতে, ঔষধ তৈরিতে। এখন এই যে স্টকিওমিটিক্স, তারপর দ্রবণের ঘনমাত্রা, প্র্যাকটিক্যাল কেমিস্ট্রিতে ঔষধ তৈরি, এইখানের আমি তিনটেই আলোচনা করব। এই তিনটা আমি কিছুক্ষণের কয়েকটা লেকচার পরেই আমার আলোচ্য টপিক হয়ে যাবে। যেমন এই লেকচারের পরেই আমার আলোচ্য টপিক হয়ে যাবে মেবি দ্রব্যের ঘনমাত্রা নির্ণয়। তারপর একেবারে রাসায়নিক বিক্রিয়া শিখবো। বিক্রিয়ার পর আমার স্টকিওমেট্রিক্স আসবে, যেখানে লিমিটিং বিক্রিয়ক কি। লিমিটিং বিক্রিয়ক যখন আমি বললেই ফেলেছি, এখন লিমিটিং বিক্রিয়কটা কি। যে বিক্রিয়াটা আমার শেষ হয়ে যায় ওইটা কি আমার লিমিটিং বিক্রিয়ক। তারপর আমরা এখানে লিখে আছে যেমন কিভাবে প্রকাশ করা যায়। একটি যৌগের রাসায়নিক সংকেত দেখে তার প্রতিটি মৌলের পারমাণবিক ভর গুণ করে সব যোগ করতে হবে, যা আমি বলে ফেলাইছি। পেরিয়ডিক টেবলের তথ্য ব্যবহার করতে হবে। এখন চলো আমরা এখান থেকে একটা যৌগের পারমাণবিক ভর বের করি। ধরি আমার যৌগটা কি, আমার যৌগটা ধরি পানি। এখন পানির অণুর আণবিক ভর যদি আমি বের করতে চাই, তাহলে কি হবে, আমার দুইটা হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের আণবিক ভর আমরা পেরিয়ডিক টেবিল থেকে মানে পর্যায় সারণী থেকে জানি হাইড্রোজেনের আণবিক ভর কত, 1 1 গুণ 2। আর অক্সিজেনের আণবিক ভর কত, 16। আমার অক্সিজেন আছে কয়টা, একটা। তার মানে আমার এইখান থেকে আমি যদি এটা সলভ করি, তাহলে আমার পানির অণুর আণবিক ভর কত, 18 গ্রাম পার মোল। আচ্ছা, এখানে যে আমি লিখলাম 18 গ্রাম পার মোল, তার কথাটার মানে কি বুঝাইলো? এইখান থেকে কথাটার মানে বুঝাচ্ছে যে 1 মোল পানির অণুর ভর 18 গ্রাম। তার মানে 1 মোল পানির অণুর ভর যদি 18 গ্রাম হয়, ঠিক আছে, 1 মোল পানির অণুর ভর যদি 18 গ্রাম হয়, তাহলে বলো আমাকে 2 মোল পানির অণুর ভর হইবে কত? 2 মোল পানির অণুর ভর কি 18 গুণ 2, ঠিক আছে। এখন যদি আমাকে বলা হয় যে কোনো যৌগে, যে আমার কোনো যৌগে আছে 0.5 মোল পানির অণু, তাহলে আমি কিভাবে বের করব? আমরা তো জানি 1 মোল পানির অণুর ভর 18 গ্রাম, তাহলে 0.5 মোলের পানির অণুর ভর কত হইবে, 18 গুণ 0.5, যা কিনে আমার কত, 9 গ্রাম। তার মানে আমার যখন আমি অণুর আণবিক ভর বের করি, আমি অণুর আণবিক ভর বের করে ওইখান থেকে কি পাই, আমি অণুর আণবিক ভর বের করে ওইখান থেকে আমি পাই প্রতি মোল অণুর ভর। অর্থাৎ ওইখান থেকে আমি পাই কি, 1 মোল অণুর ভর। অর্থাৎ আমি অণুর আণবিক ভর থেকে পাই, অণুর আণবিক ভর থেকে পাই 1 মোল অণুর গ্রাম পারমাণবিক ভর, ঠিক আছে, গ্রাম ভর। এখন এইটাকে যদি আমি কেজিতে রূপান্তর করতে চাই, আমরা জানি কি 1 কেজি সমান সমান 1000 গ্রাম। তার মানে 1 গ্রাম সমান সমান কি, 10⁻³ কেজি। তাহলে আমার কি করতে হবে, 10⁻³ কেজি দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখন এইখান থেকে আমি একটা জিনিস বুঝলাম, জিনিসটা হলো কি, অণুর আণবিক ভর কি, অণুতে যে কয়টা পরমাণু আছে সবগুলো পরমাণুর পারমাণবিক ভরের যোগফলের সমষ্টি হয়েছে কি অণুর আণবিক ভর। এবং অণুতে কয়টা আণবিক পরমাণু থাকে তা কিভাবে ডিফাইন করি, যেমন এই সংকেত থেকে আমরা ডিফাইন করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আমার নেক্সট কি আছে দেখি। নেক্সটে আছে যে বলা আছে কি, যে বলা আছে যে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত। এখন কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর বের করতে বলা হয়েছে। এখানে দেওয়া আছে যে হাইড্রোজেনের আণবিক ভর 1, কার্বনের 12, অক্সিজেনের 16। এখন বলো তো এইখানে যে আমাকে দিল হাইড্রোজেনের আণবিক ভর, আমার কি হাইড্রোজেনের আণবিক ভর কাজে লাগবে? হাইড্রোজেনের কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর বের করতে কি হাইড্রোজেনের আণবিক ভর কাজে লাগবে? না, লাগবে না। কেননা আমার কার্বন ডাই অক্সাইড পরমাণুটা গঠিত হয়েছে কিভাবে, একটা কার্বন এবং দুইটা অক্সিজেনের সমন্বয়ে। এখানে তো আমার হাইড্রোজেনের কোনো কাজ নাই, আছে? তাহলে এখানে আমার কার্বনের কোনো প্রয়োজন নেই। তার মানে এইখান থেকে হাইড্রোজেনের কোনো প্রয়োজন নাই। তার মানে এখান থেকে আমি কার্বন ডাই অক্সাইডের আণবিক ভরটা কিভাবে বের করতে পারি, সমান সমান কার্বনের কত, 12, কয়টা আছে, একটা, 12 গুণ 1 যোগ অক্সিজেন কত, 16, 16 গুণ 2 সমান সমান কত, 16 32 যোগ 12 44, 44 গ্রাম পার মোল।
অর্থাৎ আমি আণবিক ভর দ্বারা কি জানি, প্রতি অণু মানে প্রতি মোল অণুতে কত গ্রাম ওই পরমাণুটা থাকে। তারপর বলা আছে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত। এখন দেখো সোডিয়াম ক্লোরাইড কিভাবে গঠিত হয়েছে। সোডিয়াম ক্লোরাইড গঠিত হয়েছে আমার কি, একটা সোডিয়াম ও একটা ক্লোরিন পরমাণুর সমন্বয়ে। তাহলে আমার কি করতে হবে, একটা সোডিয়ামের পারমাণবিক ভর যোগ একটা ক্লোরিনের পারমাণবিক ভর যদি আমি করি, তাহলে আমি পাবো 23 যোগ 35.5 সমান সমান কত, 3 আর 5 8, 58.5 গ্রাম পার মোল। এখন আমার একটা জিনিস এখান থেকে যখন আমি এগুলো করাচ্ছি, আমি একটা জিনিস বলে দেই, আমার যখন তোমার দ্রবণের ঘনমাত্রা, তারপর দ্রবণে কি পরিমাণ অবশিষ্ট থাকবে, এই সমস্ত টপিক যখন আমার লাগবে করা, তখন ওই ক্ষেত্রে আমার এই কার্বন ডাইঅক্সাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপর কার্বন ম্যাগনেসিয়াম, এইগুলোর আণবিক ভরগুলো যদি আমার মুখস্থ থাকে, তাহলে আমি খুব দ্রুতভাবে করতে পারবো। আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে পানি, কার্বন ডাইঅক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম ক্লোরাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, তারপর এসও ফোর, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এই যৌগগুলোই বেশি ব্যবহার করা হয়। ক্যালসিয়াম কার্বনেট, এইগুলো যৌগই বেশি ব্যবহার করা হয়। তো এই যৌগগুলোর যদি আমার আণবিক ভর মনে থাকে, অর্থাৎ এগুলো আমার মনে রাখতে হবে, মনে না রাখলেও আমি বের করতে পারি কিভাবে। ধরো আমি ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর বের করব। ক্যালসিয়াম কার্বনেট, আমার ক্যালসিয়াম কার্বনেট যৌগটা কিভাবে গঠিত হয়েছে। দেখো ক্যালসিয়াম কার্বনেট যৌগটা গঠিত হয়েছে একটা ক্যালসিয়াম, একটা কার্বন এবং অক্সিজেন 3টা। তার মানে আমি যখন এটার আণবিক ভর বের করতে যাব, তখন আমার হইবে কি, ক্যালসিয়াম 1 গুণ ক্যালসিয়ামের আণবিক ভর কত, 40, যোগ 1 গুণ অক্সিজেনের আণবিক ভর 12, যোগ 3 গুণ অক্সিজেনের আণবিক ভর 16, কত 40, 40 আর 12 কত 52, 348, 100 গ্রাম পার মোল। অর্থাৎ এই কথাটা দ্বারা কি বোঝানো হয়েছে, 1 মোল ক্যালসিয়াম কার্বনেটে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থাকতে পারে। ঠিক আছে। তারপর আমার এইখানে বলা আছে C6H12O6, এটা কি আমার, এটা হয়েছে কি একটা গ্লুকোজ, যা কিনে আমার জৈব যৌগ। এবং গ্লুকোজ সবার শরীরে আছে, গ্লুকোজ না থাকলে আমরা খাই, দোকান থেকে কিনে খাই, তারপর আমরা আমরা প্রায় গ্লুকোজ জাতীয় খাবার খাই, তাই না। তো আমাদের শরীরের জন্য খুবই একটা প্রয়োজনীয় উপাদান হয়েছে কি গ্লুকোজ। গ্লুকোজ আমাদের প্লাস উদ্ভিদ সবার জন্যই হয়। তো গ্লুকোজ কিভাবে গঠন হয়, কার্বন এবং পানির সমন্বয়ে, তা তো আমরা জানি। এখন গ্লুকোজের আণবিক ভর জানতে চাইছে, কিভাবে করব, লিখলাম আমি C6H12O6। তো এইখান থেকে আমি লিখতে আছি যে, এই পাশে লিখি, কার্বন আছে কয়টি, 6টি, হাইড্রোজেন আছে কয়টি, 12টি, অক্সিজেন কয়টি, 6টি। এখন আমি এইটার যখন আণবিক ভর বের করব, তখন কি করব, 6 গুণ কার্বনের পারমাণবিক ভর কত 12 দেওয়া আছে, হাইড্রোজেন 12 গুণ 1, অক্সিজেন 6 গুণ 16। যদি এটা করি তাহলে দাঁড়ায় 6 12 72, 12 একে 12, 16, 6 16 কত, 6 10 কে 60, 6 16 16 ভাগ গুণ 6, 6 6 36, 6 8 আমার 3, 6 কে 6 96। তার মানে 96 বা যোগ 12 যোগ 72 সমান সমান 180 গ্রাম পার মোল। ম্যাক্সিমাম এমসিকিউতে প্রায় কোশ্চেন আসে যে গ্লুকোজের আণবিক ভর কত। গ্লুকোজের আণবিক ভর 180 গ্রাম পার মোল, এটা আমার মনে রাখবো। তারপর দেখো 5 নাম্বার কোশ্চেনটা আমাকে কি বলছে, একটি যৌগের দুইটি নাইট্রোজেন ও 5টি হাইড্রোজেন পরমাণু আছে, যৌগটির আণবিক ভর কত। একটি যৌগের 2টি নাইট্রোজেন এবং 5টি হাইড্রোজেন আছে, তার মানে আমি যৌগটি লিখি কি N2H5। তাহলে আমার যৌগটির আণবিক ভর কি হবে, নাইট্রোজেনের আণবিক ভর কত 14, 14 গুণ 2, আর অক্সিজেনের হাইড্রোজেনের আণবিক ভর 5, 5 গুণ 1 সমান সমান কত, 14 গুণ 28 যোগ 5 সমান সমান কত 33 গ্রাম
পার মোল, অর্থাৎ 1 মোল নাইট্রোজেন N2H5 এ আমার N2H5 এর পরিমাণ কত? 33 গ্রাম। ওকে, 5 নাম্বার কোশ্চেনটা, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত? ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড, তাহলে আমরা চলে যাই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কিভাবে গঠিত দেখি আমি। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এইখানে আমার ক্যালসিয়াম আছে একটি, OH এইটার আছে হোল, তার মানে অক্সিজেন আছে কয়টা? দুইটা। হাইড্রোজেন আছে কয়টা? আমার হাইড্রোজেনও আছে দুইটা। তাহলে এটা যখন আমি আণবিক ভর বের করব তখন আমার কি হবে? 1 গুণ ক্যালসিয়ামের পারমাণবিক ভর 40 যোগ হাইড্রোজেনের অক্সিজেনের পারমাণবিক ভর গুণ 2 যোগ হাইড্রোজেন দুইটা 1 গুণ 2 সমান সমান কত হইল? 40 যোগ 32 যোগ 2 সমান সমান কত? 2 আর 2 4, 3 আর 7 74 গ্রাম পার মোল। ঠিক আছে, অথবা এটাকে এইভাবেও সলভ করা যায়, যেমন আমার এইখানে ক্যালসিয়াম অর্থাৎ এটাকে এইভাবে বিপরীত কিভাবে সলভ করতে পারি, ধরো এই ক্যালসিয়াম OH হোল 2, অর্থাৎ এইখানে আমার কি আমি ধরে নিলাম এখানে ক্যালসিয়াম আছে একটা, যেহেতু OH একটা তোমার যৌগমূলক, তার মানে OH আছে কয়টা? দুইটা। এখন আমি এটা যদি বের করতে চাই তাহলে আমি কি করব? ক্যালসিয়ামের পারমাণবিক ভর 40 × 1, OH এর পারমাণবিক ভর কত জানি আমি? OH এর আণবিক ভর জানি আমি 17, 17 × 2, 17 কিভাবে হয় দেখো তো? অক্সিজেনের 16 আর হাইড্রোজেনের 1 সমান সমান কত? 17। যদি আমি 17 গুণ 2 করি তাহলে আমার কত হইতেছে? 40 যোগ 34 সমান সমান 74 গ্রাম পার মোল। ঠিক আছে, তারপর আসো যে গ্যাসের মোলার আয়তন। এখন মোলার আয়তন জিনিসটা কি? গ্যাসের মোলার আয়তন বলতে বোঝানো হয় যেমন 1 মোল একটা নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে 1 মোল গ্যাসের আয়তন, অর্থাৎ একটা নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে আমি 1 মোল গ্যাস রাখবো, ওইটার আয়তন কত হবে। ঠিক আছে, ধরে নিলাম আমি একটা ফ্লাক্স কল্পনা করলাম, এইখানে এইখানে আমি 1 মোল গ্যাস রাখলাম। এখন এই 1 মোল গ্যাসের এটা আমি করলাম কি নির্দিষ্ট তাপমাত্রা, অর্থাৎ তাপ চাপকে পি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এই গ্যাসের আয়তন কত হইবে, অর্থাৎ ভি আমি ধরে নিলাম। আর মোল সংখ্যা এন দ্বারা প্রকাশ করা হয়, এন এন সমান সমান কত? 1 মোল। এখন এইটার দুইটা শর্ত আছে, তিনটা শর্ত আছে আমার। ঠিক আছে, তো আমার তিনটা শর্ত যেহেতু আছে, একটা হইছে এসটিপি, আর একটা হইছে এনটিপি, আর একটা হইছে তোমার SATP। এখন আমরা মোস্টলি ইউজ করি এসটিপি। ঠিক আছে, আমরা মোস্টলি ইউজ করি কোনটা? এসটিপি। তো এসটিপি কি, এনটিপি কি, এসএটিপি কি? এসটিপি, এসটিপি হচ্ছে কি তোমার স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, অর্থাৎ আদর্শ তাপমাত্রা ও চাপে। আদর্শ তাপমাত্রা ও চাপে তোমার গ্যাসের আয়তন হয় 22.4 লিটার, অর্থাৎ আদর্শ তাপমাত্রা ও চাপে গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। এখন আদর্শ তাপমাত্রা ও চাপ কি সেটা আগে আমার জানতে হবে। আমার আদর্শ তাপমাত্রা ও চাপ সাধারণত আমরা ধরি আদর্শ তাপমাত্রা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার চাপ এবং 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। যখন এইটা থাকে তখন এইটাকে আমরা বলি কি? এসটিপি। আর এই এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন 5.4 লিটার। এনটিপি, এনটিপি কখন? আসো, এনটিপি হচ্ছে তখন যখন 1 অ্যাটমসফিয়ার চাপ এবং 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, অর্থাৎ পরিবেশের তাপমাত্রা হবে 20 ডিগ্রি সেন্টিগ্রেড এবং আমার চাপ থাকবে অ্যাটমসফিয়ারে,
তখনও আমার গ্যাসের আয়তন 22.4 লিটার পার মোল, অর্থাৎ প্রতি লিটার গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। আর এসএটিপি এই জিনিসটা সম্পূর্ণ ভিন্ন, এই ভদ্রলোক একেবারে ভিন্ন। এসএটিপি কি? স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার, অর্থাৎ আদর্শ পরিবেশের চাপ। এখন আমরা যে আদর্শ পরিবেশের চাপ জানি সেটা হয়েছে 100 কিলো প্যাসকেল এবং 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তখন গ্যাসের আয়তন 24.9 লিটার পার মোল। ঠিক আছে, তখন আমার গ্যাসের আয়তন কত? 24.789 লিটার পার মোল, যা প্রায় আমার 24.45 অনেক ক্ষেত্রে লেখে, 78 লেখে। তো এইটাই আমার 24.789 লিটার পার মোল। তাহলে এসএটিপিতে আমার কত? 100 কিলো প্যাসকেল বা অনেক সময় 101 অ্যাটমসফিয়ারও ধরা হয়, কিন্তু বাস্তবে অর্থাৎ এসএটিপিতে আমার 100 কিলো প্যাসকেল। আর তোমার তাপটা হইবে কত? এসএটিপি বললে তাপ 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। অনেক সময় এমসিকিউ কোশ্চেন আছে যে এসটিপিতে তাপমাত্রা কত? এসটিপিতে তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড বা 20 না, এসটিপিতে তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, কেলভিনে কত? 273 কেলভিন। আর এসিটিপিতে কত? এসিটিপিতে 25 ডিগ্রি বা 298 কেলভিন। আর এনটিপিতে কত? 20 ডিগ্রি সেন্টিগ্রেড বা 293 কেলভিন। এগুলো একটু ভালোভাবে মনে রাখতে হবে, তাহলেই আমরা মোটামুটিভাবে এগুলো দিয়ে যেসব ম্যাথ আসবে এগুলো আমরা সলভ করতে পারবো। অর্থাৎ আমার গ্যাসের মোলার আয়তন কি? যখন এক গ্যাসের মোলার আয়তন হলো 1 মোল গ্যাস একটা নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে কতটুকু আয়তন দখল করে। ঠিক আছে, প্রয়োজনীয়তা আমরা এখান থেকে কি কি, আমার এইখানে কি কি প্রয়োজন দেখো। আমরা এখান থেকে জানতে পারি, কি জানতে পারি? যখন 1 মোল এক গ্যাসের পরিমাণ কত, 1 মোল গ্যাসে কি 1 লিটার আয়তনে কি পরিমাণ গ্যাস আসে এটাও জানতে পারি আমরা। তারপর রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন বা ব্যবহৃত গ্যাসের আয়তন নির্ণয় করতে পারি। এসটিপি বা অন্য অবস্থায় গ্যাসের আচরণ বিশ্লেষণ করতে পারি। এসটিপি বা অন্য অবস্থা, আমার মোট 3টে অবস্থা, ঠিক আছে, পরিবেশে। একটা হচ্ছে এসটিপি, একটা হচ্ছে এসএটিপি, আর একটা হচ্ছে এনটিপি। আমরা জেনারেলি ম্যাথ করি এসটিপিতে, বেশিরভাগ ম্যাথগুলো করি। বাট আমরা কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সবসময় থাকি? এটা তো আমাদের সম্ভব কখন? যদি আমরা ল্যাবে কাজ করি তখন। আর যদি আমরা পরিবেশে কাজ করি তখন আমাদের জিনিসটা দাঁড়ায় কি? পরিবেশে আমার সাধারণত হয় এনটিপি ও এসএটিপি। তো আমাদের এনটিপি যদি বলা হয় তাহলে আমার এনটিপি উল্লেখ করা থাকবে। ঠিক আছে, যদি বলা হয় পরিবেশের তাহলে পরিবেশে বললেই আমার কোনটায়? এসএটিপিতে নিয়ে কাজ করতে হবে। আর এসটিপিও আমার উল্লেখ থাকে, এনটিপিও উল্লেখ থাকে। বাট অনেক সময় এসএটিপি বলে না, বলে পরিবেশে আমি কাজটা করছি। ঠিক আছে, এখন দেখো এইখানে আমার বলা আছে যে কিভাবে প্রকাশ করা হয় গ্যাসের মোলার আয়তনকে, কিভাবে প্রকাশ করা হয়। আমরা আয়তন ইংরেজি ভলিউম আমরা ভি দ্বারা প্রকাশ করি। তো আমরা জানি 1 মোল গ্যাসের আয়তন আমরা জানি কি 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। 1 মোল গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। সেটা কোথায়? এসটিপিতে। তার মানে এন মোল গ্যাসের আয়তন কত হবে? 22.4 গুণ এন। তার মানে আমি ভি সমান সমান কি লিখতে পারি? ভি সমান সমান লিখতে পারি, আচ্ছা একটু মশা লাগবে। ভি সমান সমান আমি লিখতে পারি যে ভি ইকুয়াল টু 22.4 ইন্টু এন। তার মানে এইখান থেকে আমি লিখতে পারি কি? এন ইকুয়াল টু 22.4 ডিভাইডেড বাই কি? ভি। এইটা না, এইটা না, কোনটা হবে? ভি বাই 22.4। ঠিক আছে, তাহলে আমার হবে কি? ভি বাই 22.4।
আর আমরা জানি n এর একক কি, n সমান সমান মোল। তারপর আসো আমরা আবার n সমান সমান জানি w বাই m। n সমান সমান w বাই m কিভাবে জানি এইটা দেখো। আমরা এইটা কিভাবে আনলাম, এই এই সলভটাও দেখো। আমরা জানি যে 1 মোল পরমাণুতে আমরা জানি 1 মোল পরমাণুর ভর সমান সমান যদি এর আণবিক ভরের সমান হয় m, তাহলে n মোল পরমাণুর ভর কত সমান সমান হইতেছে কত, m ইন্টু কি n। তার মানে এই পরিমাণ আমার যদি আমার w হয়, তাহলে w সমান সমান যদি আমার m ইন্টু n হয়, তার মানে n সমান সমান কি হইবে w বাই m। তাহলে m দ্বারা আমরা কি বুঝাইছি, m দ্বারা বুঝাইছি অণুর পারমাণবিক ভর। আর w দ্বারা কি বুঝাই, w দ্বারা বুঝাই ওই পদার্থে কি পরিমাণ আমার বস্তু আছে। তার মানে এইখান থেকে আমি আরো একটা সম্পর্ক দাঁড় করাইলাম। এখান থেকে সম্পর্কটা আমি দাঁড় করাইতে পারলাম কি, n সমান সমান w বাই m। ও, আর একটা কথা বলি নাই, এইটা যেহেতু লিটার এককে, এইটাও আমার কি এককে থাকতে হবে, লিটার এককে। এখানে এই কারণে আমি এখানে vl লিখে দিলাম। ঠিক আছে, এখন দেখো আমাদের অ্যাভোগাড্রো একজন নামে একজন বিজ্ঞানী আছে। অ্যাভোগাড্রো ওনার তত্ত্বে বলছে জন 1 মোল পরমাণুতে অণু থাকতে পারে n এর সংখ্যক, যা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 টি। তাহলে তাহলে n মোল পরমাণুতে কয়টি অণু থাকবে, n মোল পরমাণুতে অণু থাকবে কি n ইন্টু n এ। আমরা সেইটাকে টোটাল অণুকে আমরা n দ্বারা প্রকাশ করি। তার মানে আমার n সমান সমান দাঁড়াইলো কি n বাই n এ। আর এই n এর মান কত, 6.023 ইন্টু 10⁻23 টি। তো এইখান থেকে আমার আরো সম্পর্কটা দাঁড়াইলো কি n সমান সমান n ডিভাইডেড বাই কি n এ। তার মানে আমি এইখান থেকে টোটাল সম্পর্কটা কি পাইলাম, আমি লিখে ফেলাই। এখান থেকে আমি টোটাল সম্পর্কটা পাইলাম যে n সমান সমান ভি লিটার এককে 22.4 সমান সমান ডাব্লু বাই এম। ডাব্লু কি, ডাব্লু হয়েছে আমার কি পরিমাণ পদার্থ আছে, আর এম কি, এম হয়েছে যাইয়ে তোমার পারমাণবিক ভর বা আণবিক ভর, আর হচ্ছে এন এন বাই এন এ। অর্থাৎ আমার এই সম্পর্কটা জানা লাগবে কিন্তু। ঠিক আছে, এখন আসো আমার ফার্স্ট ম্যাথ কোশ্চেন যে এসটিপিতে ৩ মোল নাইট্রোজেন গ্যাসের আয়তন কত হবে। এসটিপিতে ৩ মোল নাইট্রোজেন গ্যাসের আয়তন কত হবে। তাহলে আমরা এটার ১ নম্বরের সলিউশনে চলে যাই। ১ নম্বরের সলিউশন যে এসটিপিতে ৩ মোল, আমার n এর মান দেওয়া আছে। আমরা জানি n সমান সমান কত, আয়তনের সাথে সম্পর্ক হলে কোনটা ইউজ করব, এইটা v ডিভাইডেড বাই 22.4। তার মানে n সমান সমান দেওয়া আছে 3 ইকুয়াল টু v বাই 22.4 সমান সমান ভি ইকুয়াল টু 3 ইন্টু 22.4 ইকুয়াল টু, যদি আমি এটা করি তাহলে আমার দাঁড়াচ্ছে কত 3 গুণ 22.4। যদি আমি এটা সলভ করি তাহলে আমার দাঁড়াচ্ছে গিয়ে ওয়েট 22.4 গুণ 3 67.2 লিটার। ওকে, তার এখানে আমি কেন এটা ইউজ করলাম, আমি কেন বাকি দুইটা সূত্র ইউজ করলাম না, ডাব্লু বাই এম। ডাব্লুটা হয়েছে পদার্থের পরিমাণ যা গ্রাম বা কেজি এককে দেওয়া থাকবে, আর এন হয়েছে অণুর সংখ্যা। যদি অণুর সংখ্যা বলতো তাহলে আমরা কাউন্ট করতে পারতাম, বাট এখানে তো অণুর সংখ্যা বলে নাই, যার কারণে আমি এইভাবে এটা সলভ করতে পারতে আসি না। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট আরো কিছু ম্যাথ আছে ওগুলাই চলে যাই। দেখো 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন
কত মোল গ্যাস থাকবে, কত মোল গ্যাস থাকবে। এটা তো আর আমার করার দরকার নাই, এটা তো আমার সরাসরি সলভে চলে আসতে আছে যে আমার 22.4 লিটার, 22.4 লিটারের মানে কি এসটিপিতে 22.4 এসটিপিতে 22.4 লিটার সমান সমান 1 মোল। তার মানে আমার এখানে 1 মোল গ্যাস থাকতে পারে। এখন এইখান থেকে আমি আমি কয়েকটা বোনাস কোশ্চেন করতে আসি। বোনাস কোশ্চেন 1, কতটি অণু থাকতে পারে? আমরা জানি 1 মোলে অণু থাকতে পারে অ্যাভোগাড্রোর সংখ্যক। তার মানে কি আমার Na সমান সমান 6.023 ইন্টু 10⁻23টি অণু থাকতে পারে। এখন যদি বলে কতটি কার্বন পরমাণু আছে বা কতটি আমি এখানে লিখি কতটি কার্বন এবং অক্সিজেন আছে। দেখো তো আমার কার্বন ডাই অক্সাইডের গঠন কি CO2। এখানে কার্বন কয়টা? কার্বন সমান সমান 1টা। অক্সিজেন কয়টা? অক্সিজেন সমান সমান 2টা। এখন কতটি, তার মানে কি আমার পরমাণুর সংখ্যা বের করতে হবে। এখন আমার কার্বন পরমাণু, কার্বনের সাথে যদি আমি এই 1 মোলে কতটি কার্বন ডাই অক্সাইডে যে কয়টা অণু থাকবে এই একের সাথে 6.023 গুণ করব, তার মানে নাম্বার অফ কার্বন সমান সমান কত? 1 গুণ 6.023 ইন্টু 10⁻23টি। নাম্বার অফ অক্সিজেন কতটি? অক্সিজেন আছে 2টি, তার মানে নাম্বার অফ অক্সিজেন সমান সমান কত? 2 ইন্টু 6.023 ইন্টু 10⁻23টি। এখন এখান থেকে আমি একটা কিন্তু শর্টকাট অবলম্বন করতে পারি। এখান থেকে আমার শর্টকাটটা কি হইল? আমার শর্টকাটটা দাঁড়াইলো কি, দেখো আমার আছে কয় মোল? 1 মোল। পরমাণুর সংখ্যা বের করতে বলছে, তার মানে আমার এইখান থেকে আমার নাম্বার অফ পরমাণুর সংখ্যা পরমাণুর সংখ্যা কতটি, তা হবে কি মোট মোল সংখ্যা গুণ ওই যৌগে কতটি ওই পরমাণু আছে গুণ অ্যাভোগাড্রোর সংখ্যা। ঠিক আছে, এইটা হচ্ছে কি পরমাণুর সংখ্যা কতটি, একটা নির্দিষ্ট পরমাণুর সংখ্যা। এখন যদি বলে মোট পরমাণুর সংখ্যা কত, তাহলে ওই যৌগে মোট কতটি পরমাণু আসছে ওইটা গুণ করতে হবে। এইটাই কি আমার শর্টকাট। এই ধরনের এমসিকিউ আমার ইন্টারমিডিয়েট বলো, মেডিকেল এডমিশন টেস্ট বলো, কুয়েট রুয়েট চুয়েট বলো, ঢাবি বলো, মানে প্রতি বছর এই ধরনের এমসিকিউ আমার ভুরি আসে। এটা হচ্ছে এডমিশন ফেজের ক্ষেত্রে। তারপর আমরা যারা এসএসসি এবং এইচএসসি তে আছি তাদের জন্য এমসিকিউ বোর্ড এক্সাম প্লাস ইউনিভার্সিটির প্লাস কলেজ টেস্ট, স্কুল টেস্ট খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। আর যারা এসএসসির পর এনডিসিটিতে পরীক্ষা দিতে চাও তাদের জন্য তো এই এমসিকিউটা খুব মানে কমন একটা এমসিকিউ জোন, এবং এটা কি ক্যালকুলেটরের সাহায্যে আমাকে সলভ করতে হবে। তার মানে এখন যদি আমি এটা শর্টকাট ভালোভাবে বুঝি, এটা শর্টকাট না, এটা একটা ট্রিকি কোশ্চেন। আমি আমার ক্ষেত্রে এইটাই আমি অ্যাপ্লাই করতাম। ঠিক আছে, আমি মানে ওইভাবে ভাঙ্গাই করি নাই। আমি হিসাব করছি যে আমার কাছে মোট এতটি পরমাণু আছে, তো এতটা পরমাণুর মধ্যে আমার এত মোলের ভিতর আমার এতটি পরমাণু আছে, তার মানে অ্যাভোগাড্রো সংখ্যার সাথে এই পরমাণুটার টোটাল গুণ দিব, তারপর মোল সংখ্যা গুণ দিব, তাহলেই তো আমার মোট পরমাণুর সংখ্যা কতটি বা ওই পরমাণুতে কয়টা অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, সামথিং থাকতে পারে তা আমি বের করে দিতে পারি, তাই না? ঠিক আছে, তারপর দেখো এসটিপিতে 66.2 লিটার হাইড্রোজেন গ্যাস কত মোল গ্যাস আছে। তার মানে এইটা আমি কিভাবে সলভ করব? 66.2 লিটার হাইড্রোজেন গ্যাসের আয়তন কত, মানে মোল সংখ্যা কত সেটা জানতে চাইছে। তার মানে আমি মোল সংখ্যা কি জানি, 2 নাম্বার এন সমান সমান কি ভি বাই 22.4 সমান সমান ভি। ভি এর মান কত? 66.2 ডিভাইডেড বাই 22.4 3 মোল। তার মানে কি আমার এসটিপিতে 3 মোল হাইড্রোজেন গ্যাস আছে। এখন যদি বলে
কতটি হাইড্রোজেন পরমাণু আছে, তাহলে আমি কি করব, 3 গুণ হাইড্রোজেন 2, তার মানে আমার 2টা পরমাণুর সমন্বয়ে গঠিত। 3 গুণ 2 গুণ অ্যাভোগাড্রোর সংখ্যা। এখন যদি বলে মোট কতটি পরমাণু আছে, তাও এইটা। মোট কয়টা হাইড্রোজেন আছে, তাও এইটা। বাট যদি বলে কয়টি হাইড্রোজেন অণু আছে, অণুর ক্ষেত্রে এখানে তো 3 মোলের ক্ষেত্রে কি হইবে, শুধু 3 দ্বারা অ্যাভোগাড্রোর সংখ্যা গুণ হইবে। ঠিক আছে, তাহলে আমরা এইখান থেকে পরবর্তীতে চলে যাই। পরবর্তীতে কি বলছে যে 1.5 মোল অক্সিজেন গ্যাস এসটিপিতে কত লিটার আয়তন নেবে। 1.5 মোল, তার মানে আমি যদি এটা সলভ করতে চাই, দেখো এটা সলভ কি নিতে পারি, n সমান সমান ভি বাই 22.4, তার মানে আমার ভি চাইছে, ভি সমান সমান আমি কি লিখতে পারি, n ইন্টু 22.4, যা কিনে আমার কি হবে 1.5 ইন্টু 22.4 সমান সমান 1.5 ইন্টু 22.4, 33.6 লিটার। তারপর বলছে এসটিপিতে 5.6 লিটার গ্যাসে কত মোল থাকবে। এটা আর কি করাবো ভাই, তারপর আমার লাস্ট, একেবারে লাস্ট টপিক এখানে হচ্ছে যে মোল কাকে বলে এবং আণবিক সংকেত। মোল কাকে বলে, মোল হলো পদার্থের পরিমাণ বোঝানো হয়, এটা একক, মানে এই যে আমরা এতক্ষণ বললাম অ্যাভোগাড্রোর নাম্বার, যেমন 1 মোলে 6.023 ইন্টু 10⁻23 টি অ্যাভোগাড্রো থাকতে পারে। ঠিক আছে, তারপর আমাকে বলছে আণবিক সংকেত, একটি রাসায়নিক সংকেত যা লেখা হয় একটি অণুতে কোন কোন মৌল আছে তাদের সংখ্যা কত, যা আমার প্রিভিয়াস মানে কথায় বলা আছে। যেমন এইখানে পানি, পানির অণুতে কয়টা হাইড্রোজেন এবং কয়টা অক্সিজেন আছে, এইগুলা যখন ভিন্ন 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 ডিভাইডেড ভাগ করে বলা হয়, সেটাই হচ্ছে আণবিক সংকেত। এখন দেখো এইখানে আমার সব বলা আছে, আমি এগুলোর উদাহরণ দিয়ে আসছি, তো এটা নিয়ে আর কি ভুগি যুগি বলবো। তা তো পরবর্তী প্রয়োজনীয়তা, এখন আমার সবকিছুরই প্রয়োজনীয়তা আছে, এমন কি আছে পৃথিবীর জন প্রয়োজন নাই বলতে পারো, কিন্তু একটা জিনিসের প্রয়োজন নাই, সেটা হচ্ছে যে আমাদের কিসের প্রয়োজন নাই কেউ বলতে পারো। আমাদের আসলে থাক, পরে ওটার উদাহরণ দিব নে। রাসায়নিক বিক্রিয়ার প্রক্রিয়াশীল এবং উৎপন্ন পদার্থের হিসাব করে। এখন এইখানে আমার উৎপন্ন বিক্রিয়ায় কতটি অণু আছে এগুলো আমরা গুনতে পারি, মোল থেকে ভর ও কণার সংখ্যা বের করতে পারি, আণবিক গঠন বুঝতে পারি। তারপর স্টকিওমেট্রি, আণবিক গঠন কিভাবে বুঝবো, আসো আণবিক গঠন কিভাবে বুঝি, ধরো যেমন N2O, এইটা দ্বারা আমরা বুঝি কি, 2টা নাইট্রোজেন এবং একটা অক্সিজেনের সমন্বয় গঠিত। বাট আমাকে যদি বলা হয় নাইট্রোজেন এবং অক্সিজেনের সমন্বয় গঠিত, এখন নাইট্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে তো ভুরি ভুরি যৌগ গঠিত হইতে পারে, তাই না? যেমন এই ধরনের একটা যৌগ গঠন হইতে পারে N2O5, NO3। এখন আমরা কোনটা বুঝবো, কিন্তু আমাকে যদি নির্দিষ্ট করে বলা থাকে N2O5 বা NO2 বা NO, এগুলো যদি বলা থাকে, তাহলে আমি কি বুঝতে পারতেছি না আমাকে কোন যৌগের কথা বলা আছে। ঠিক আছে, এখন তাহলে আমরা গাণিতিক প্রবলেমে চলে যাই। প্রথম কোশ্চেন, 1 মোল কার্বন ডাইঅক্সাইডে কতটি অণু এবং কতটি পরমাণু আছে। তার মানে আমরা কি জানতাম, আমরা জানি n সমান সমান n বাই na, তার মানে আমার বের করতে হবে এই নাম্বার অফ পরমাণুর সংখ্যা কতটি 1 মোলে, সেটা কত, n সমান সমান n ইন্টু na, অর্থাৎ 1 মোল যেহেতু 1 ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 ইন্টু 10⁻23 সমান সমান কত, 6.023 ইন্টু 10⁻23 টি। এখন বলছে কতটি পরমাণু আছে, তার মানে আমরা পানির অণু, পানির অণুতে মোট কতটি পরমাণু আছে, 1 যোগ 2, মোট 3টি পরমাণু আছে। তাহলে টোটাল পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা কিভাবে কাউন্ট করে মনে আছে, পরমাণুর সংখ্যা আমার কাউন্ট করে, আমি কিছুক্ষণ আগে দেখাইলাম জোন, দেখো প্রিভিয়াস যে স্লাইডটা ছিল এখানে ছিল যে পরমাণুর সংখ্যা আমি কিভাবে কাউন্ট করব।
এই যে পরমাণু মোট মোল সংখ্যা গুণ ওই যৌগের কতটি পরমাণু আছে গুণ এনে। তার মানে আমার ওইখানে যে বলা আছে সেইখানে মোট মোল সংখ্যা কত বলা আছে, মোট মোল সংখ্যা 1। তার মানে আমি কত লিখব, এন ইন্টু এই যে এন, এইটাকে আমি ধরে নিলাম যেহেতু নাম্বার অফ পরমাণু সংখ্যা, নাম্বার অফ পরমাণু সংখ্যা পরমাণু ইংরেজি অ্যাটম, অর্থাৎ অ্যাটমিক ম্যাস এ দিলাম ইন্টু এ ইন্টু এন এ। তার মানে যেহেতু আমার 1 মোল, তার মানে 1 পরমাণুর সংখ্যা কত 3 ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা কত 3 ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা হইবে। ঠিক আছে, এইটা এগুলো তো এখন সবই আলোচনা হয়ে গেছে ম্যাক্সিমাম। তাও দেখি আমাদের যদি কোনো কিছু আসছে। অণুর আণবিক ভর কত, কত 180 গ্রাম পার মোল, কিছুক্ষণ আগে দেখাই আইলাম। এখন যদি কোশ্চেন করে এইখান থেকে যদি কোশ্চেন করে যে এখানে মোট কতটি হাইড্রোজেন পরমাণু আছে, কতটি অক্সিজেন পরমাণু আছে, এই ভুল লিখছি, ভুল ভুল, এটা তো C2H6O, C2H6O এটার পরমাণু সংখ্যা এটা না। এটা বের করতে পারবা আশা করি। এইখান থেকে যদি আমাকে বলা হয় C2H6O এর মধ্যে তোমার এইখানে ধরে নিলাম এটা আমি 1 মোলই আছে, ঠিক আছে। তো এইখানে যদি আমাকে বলা হয় কতটি অক্সিজেন পরমাণু আছে, বের করতে পারবো। কিভাবে বের করব, নাম্বার অফ অক্সিজেন পরমাণু সমান সমান এন ইন্টু অ্যাটমিক নাম্বার গুণ অ্যাভোগাড্রোর সংখ্যা। আমার অ্যাটমিক নাম্বার কত 6 ইন্টু এন ইন্টু এন এ, যদি আমি করি তাহলে আমি পেয়ে যাব। তারপর বলা হয়েছে 2 মোল পানিতে কয়টি হাইড্রোজেন পরমাণু আছে, বলো এটা কিভাবে করব। 2 মোল পানিতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, তার মানে আমার ফার্স্টে লাগবে কি মোট মোল সংখ্যা ইন্টু হাইড্রোজেন অণুর সংখ্যা অ্যাটমিক ম্যাস ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা। তার মানে আমার হাইড্রোজেন পরমাণু আছে কতটি, আমার দেখতে আছি যে পানির অণুতে হাইড্রোজেন 2টি। তার মানে আমার কি হইবে 2 গুণ 2 গুণ অ্যাভোগাড্রোর সংখ্যা সমান 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 4 ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা। মান বসাইয়া করে নিও। সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম এবং ক্লোরাইড কতটি সোডিয়াম ও ক্লোরাইড, দেখো তো এটা একটু পেজ চেঞ্জ করি। সোডিয়াম ক্লোরাইড কিভাবে গঠিত হয়, সোডিয়াম ক্লোরাইড একটা কি যৌগ, আণবিক যৌগ। আণবিক যৌগে কি থাকে প্লাস চার্জ আর মাইনাস চার্জ। তার মানে আমার সোডিয়াম ক্লোরাইড গঠিত হয় সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস। এখন 1 মোল সোডিয়াম ক্লোরাইডে 1 মোল সোডিয়াম আয়ন থাকে, 1 মোল ক্লোরিনে 1 মোল ক্লোরিন আয়ন থাকে। তার মানে আমি এখান থেকে লিখতে পারি 1 মোল সোডিয়াম ক্লোরাইড ইকুইভ্যালেন্ট 1 মোল সোডিয়াম আয়ন ইকুইভ্যালেন্ট 1 মোল ক্লোরিন আয়ন। তার মানে 1 মোল পরমাণুতে আমরা জানি অ্যাভোগাড্রো সংখ্যক সমান পরমাণু থাকে। তার মানে সোডিয়ামও অ্যাভোগাড্রো সংখ্যক সমান পরমাণু আছে, ক্লোরিনও অ্যাভোগাড্রো সংখ্যক সমান পরমাণু আছে। 0.5 মোল মোট কতটি পরমাণু আছে, তাহলে এটা কিভাবে করব, n সমান সমান মোল সংখ্যা ইনটু অ্যাটম সংখ্যা গুণ অ্যাভোগাড্রো সংখ্যা। মোল সংখ্যা আমার কত 0.5, মোট অ্যাটম সংখ্যা কত 4 আর 1 5 গুণ অ্যাভোগাড্রোর সংখ্যা কত দাঁড়ায় দেখো তো 2.5 ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা। আমার অ্যাভোগাড্রোর সংখ্যার মান কত, হুট করে একটা কোশ্চেন করলাম, অ্যাভোগাড্রো সংখ্যার মান কত, n এর সমান সমান 6.023 ইন্টু 10⁻23t। ধরো এটা আমরা কিভাবে মনে রাখবো, আমরা এইখান থেকে একটা জিনিস মনে রাখার উপায় হয়েছে যে আমার যে আমার এখানে কতটি পরমাণু আছে, পরমাণু কতটি আছে, এখানে মোট কয়টা অণুর সমন্বয়ে গঠিত হয়েছে, মানে মৌলের সমন্বয়ে গঠিত হয়েছে ওই কয়টা পরমাণু থাকবে। তার মানে আমার যদি 1 মোলে থাকতে পারে অ্যাভোগাড্রোর সংখ্যক পরমাণু সমান অণু, তার মানে n মোলে কতটি থাকতে পারবে অ্যাভোগাড্রোর পরমাণুর সংখ্যা ইন্টু n। এখন আমরা জানি 1 মোল পরমাণুতে যদি a সংখ্যক অ্যাটম থাকতে পারে তাহলে n মোলে কত সংখ্যক থাকবে n ইন্টু a, তার সাথে অ্যাভোগাড্রোর সংখ্যা গুণ করলেই তো আমার তোমার চলে আসে। তার মানে আমরা এখন বুঝছি। পার্ট টু ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। এখন এইখানেই শেষ। আল্লাহ হাফেজ।
হাওয়া